Hello student, welcome to our channel SDM History। তো এখন চলছে নেট এবং মিশন নেট এবং সেট সিরিজ। তো সেই হিসেবেই আমি 50খানি কোশ্চেন অতি অবশ্যই বাংলা মিডিয়ামে বাংলা ভার্সনে অতি অবশ্যই দিচ্ছি, যেগুলো তোমাদের নেট এবং সেটেতে বিশেষভাবে কাজে লাগবে। তো সেই হিসেবেই এর আগে আমি দিয়েছি, আজকে আমি আবার বাছাই করা বেশ 50টি প্রশ্ন অতি অবশ্যই তোমাদের সামনে হাজির করেছি। দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। সামনে যেহেতু ডিসেম্বর মাসে নেট এবং সেট পরীক্ষা আছে, অবশ্যই তোমরা উপকৃত হবে। তো সেই হিসেবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা যদি ঠিক করে রাখো, তাহলে তোমাদের একটা ভিডিওতেই তোমাদের মোটামুটি আস্তে আস্তে অনেক কিছু তোমাদের জানিয়ে দেবে বলে আমি মনে করি। তো যাই হোক, আজকে প্রথম প্রশ্ন, রুদ্রমা দেবী দক্ষিণের কাকতীয় বংশের একজন মহিলা শাসক ছিলেন। এ বর্ণনা আমরা কোথা থেকে পাই? উত্তর, মার্কো পোলোর ভ্রমণ বৃত্তান্ত থেকে। কেমন? 2 নম্বর প্রশ্ন, সিভিলাইজেশন ইন এনসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? উত্তর, রমেশচন্দ্র দত্ত। 3 নম্বর প্রশ্ন, অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান গ্রন্থের লেখককে? ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। উত্তর হচ্ছে জেমস টড। জেমস টড তিনি কী করেছিলেন? রাজস্থানের ইতিহাস অতি অবশ্যই রচনা করেছিলেন, এবং রাজস্থানের ঘরানার যে ইতিহাস, যেখানে রাজাদের মানে রাজপুত রাজাদের কাহিনী, সেগুলো এই জেমস টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান গ্রন্থেতেই উল্লেখ করেছিলেন জেমস টড। 4 নম্বর প্রশ্ন, এশিয়াটাইক সোসাইটির প্রতিষ্ঠার ইতিহাস লেখো। এশিয়াটিক সোসাইটি, এই কথাটা মোটামুটি তোমরা খেয়াল করে রাখবে, অনেকগুলো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেই হিসেবে প্রথম নাম্বার 1, কলকাতায় রয়্যাল এশিয়াটিক সোসাইটি গড়ে উঠেছিল 15ই জানুয়ারি 1784 খ্রিস্টাব্দে। 2 নম্বর হচ্ছে মুম্বাইয়ে এশিয়াটিক সোসাইটি গড়ে উঠেছিল 1804 খ্রিস্টাব্দে। 3 নম্বর, মাদ্রাজে এশিয়াটিক সোসাইটি গড়ে উঠেছিল 1806 খ্রিস্টাব্দে, এবং লন্ডনে রয়্যাল এশিয়াটিক সোসাইটি গড়ে উঠেছিল 1823 খ্রিস্টাব্দে। তো এই তথ্যগুলো অতি অবশ্যই আমাকে বিভিন্ন বই, অন্তত খানচারেক বই ঘেঁটে এই তথ্যগুলো আমি পেয়েছি। তো আমরা জানি যে রয়্যাল এশিয়াটিক সোসাইটি বা লন্ডন এশিয়াটিক সোসাইটি এই সম্পর্কে জানি, কিন্তু অ্যাকচুয়ালি প্রথম রয়্যাল সোসাইটি গড়ে উঠেছিল আমাদের কলকাতাতেই 1784 খ্রিস্টাব্দে। সালগুলো দেখো, কলকাতায় 1784, মুম্বাইতে 1804 খ্রিস্টাব্দে, মাদ্রাজে 1806 খ্রিস্টাব্দে, এবং লন্ডনে অর্থাৎ ইংল্যান্ডের রাজধানী লন্ডন, সেই লন্ডনেতে 1823 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। মানে কলকাতাতেই প্রথম রয়্যাল এশিয়াটিক সোসাইটি গড়ে উঠেছিল। কেমন? তো লন্ডনে তথা ইংল্যান্ডে অনেক পরে গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, কলকাতা আলিপুর চিড়িয়াখানার প্রবর্তক কে? মানে কে প্রবর্তন করেছিলেন বা কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, ফ্রান্সিস বুকানন হ্যামিংটন, তিনি কলকাতা আলিপুর চিড়িয়াখানা প্রবর্তন করেন। পরে বাংলা মুদ্রণের জন্য ঢালাই অক্ষর কে আবিষ্কার করেছিলেন? উত্তর, চার্লস উইলকিন্স। তো চার্লস উইলকিন্স প্রথম ঢালাই অক্ষরগুলো অতি অবশ্যই আবিষ্কার করেছিলেন। কেমন? তারপরে প্রশ্ন, উইলিয়াম জোন্স কবে গীতগোবিন্দ, অভিজ্ঞান শকুন্তলম ও লায়লা মজনু এগুলি ইংরেজিতে অনুবাদ করেছিলেন? উত্তর, অভিজ্ঞান শকুন্তলম হচ্ছে 1789 খ্রিস্টাব্দে, গীতগোবিন্দম 1792 খ্রিস্টাব্দে, লায়লা মজনু 1793 খ্রিস্টাব্দ। লায়লা মজনু ছিল ফার্সিতে, সেইটাকে তিনি ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। গীতগোবিন্দ 1792 খ্রিস্টাব্দেও সেইটাকে তিনি সংস্কৃত থেকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। এবং অভিজ্ঞান শকুন্তলম, যেটা 1789 সালে অতি অবশ্যই তিনি সংস্কৃত থেকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন, যার ফলে ইউরোপের মানুষেরা আমাদের ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, রীতিনীতি, সমাজ ব্যবস্থা সে সম্পর্কে জ্ঞান লাভ করেছিল। পরের প্রশ্ন, চার্লস উইলকিন্স কবে ভগবদ্গীতা এবং হিতোপদেশ ইংরেজিতে অনুবাদ করেছিলেন? ভগবদ্গীতা অতি অবশ্যই 1785 খ্রিস্টাব্দে, এবং হিতোপদেশ 1789 খ্রিস্টাব্দে তিনি ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। পরের প্রশ্ন, ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের জন্মদাতা কাকে বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। এবং তিনি পেশায় কে ছিলেন? উত্তর, আলেকজান্ডার ক্যানিংহাম। আলেকজান্ডার ক্যানিংহামকে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের জন্মদাতা বা পিতা বলা হয়ে থাকে, এবং তিনি পেশায় ছিলেন একজন ইঞ্জিনিয়ার। পরের প্রশ্ন, প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন কার আমলে এবং কবে হয়েছিল? উত্তর, 1904 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের আমলে। সেই উদ্দেশ্য কি সাফল্য লাভ করানোর জন্যই, অর্থাৎ সেই উদ্দেশ্যটাকে সাফল্য লাভ করানোর জন্যই তিনি প্রত্নতাত্ত্বিক বস্তু সংগ্রহের জন্য কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল
মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ করেছিলেন। সেখানেতে আমাদের প্রাচীন ভারতের যে সমস্ত পণ্য বস্তুগুলি পাওয়া গিয়েছিল সেগুলো সব এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে অতি অবশ্যই স্থাপন করে রাখা আছে। পরে প্রাচীন ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন? উত্তর নাগনিকা বা নয়নিকা। পরে প্রশ্ন, কোন শিলালিপিতে বলি, কর, ভাগ, শুল্ক, বৃষ্টি এবং প্রণয় এই 6 প্রকার করের কথা উল্লেখ আছে? উত্তর রুদ্রদামনের জুনাগড় শিলালিপিতে। তো প্রসঙ্গত তোমাদেরকে একটু বলে রাখি, এই যে আমরা জানি যে 2 প্রকার কর প্রাচীন যুগে ছিল, ভাগ আর বলি, এই দুটো করের কথা আমরা জানি। কিন্তু তাছাড়াও কর নামক একটা কর ছিল, বলি শুল্ক নামে একটা কর ছিল, বৃষ্টি নামে একটি কর ছিল এবং প্রণয় নামক একটি কর ছিল। মোট 6 প্রকার কর এই উল্লেখ পাওয়া যায় অতি অবশ্যই রুদ্রদামনের জুনাগড় শিলালিপি থেকে। কেমন? পরে প্রশ্ন, জুনাগড় শিলালিপিতে কোন কোন রাজার তথ্য উল্লিখিত আছে? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অশোক, রুদ্রদামন এবং স্কন্দগুপ্ত এই 3 জন বিখ্যাত এবং মহান রাজার অতি অবশ্যই উল্লেখ রয়েছে। পরে প্রশ্ন, সুদর্শন হ্রদ সম্পর্কে তুমি কি জানো? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটের প্রশ্ন। তো উত্তরটা হচ্ছে, সম্রাট অশোকের রাজত্বকালে ভারতের পশ্চিম দিকে গুজরাটে কৃষকদের ক্ষেতবাড়ি করার জন্য প্রদেশপাল পুষ্যমিত্র শুঙ্গ প্রথম সুদর্শন হ্রদ নির্মাণ করেন। কোথায় করেছিলেন? অতি অবশ্যই মনে রাখবে, মৌর্য সম্রাট অশোকের সময়ে ওই গুজরাটের সুদর্শন হ্রদ নির্মাণ করা হয়েছিল। কিসের জন্য? না ক্ষেতবাড়ি অর্থাৎ কৃষিকাজের জলসেচের জন্য। পরে 1772 খ্রিস্টাব্দে বা 72 শতাব্দে এই হ্রদটি ঝড়ের ফলে ভেঙে যায় এবং শক শাসক রুদ্রদামন সেটিকে সংস্কার করেছিলেন। তারপরে আবার 455 থেকে 56 খ্রিস্টাব্দে অত্যধিক বৃষ্টিপাতের কারণে আবার এই বাঁধটি ভেঙে যায় এবং প্রথম গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত সেটিকে পুনর্নির্মাণ করেছিলেন। তার 3 জন রাজা, একটা হচ্ছে সম্রাট অশোক, তার সময়ে অতি অবশ্যই পুষ্যমিত্র শুঙ্গ সুদর্শন হ্রদটা অতি অবশ্যই নির্মাণ করেছিলেন। পরে সেটি 72 শতাব্দে আবার অতি অবশ্যই ঝড়ের ফলে ভেঙে যায় এবং রুদ্রদামন করিয়েছিলেন সেইটা। এবং পরে 455-56 খ্রিস্টাব্দে বৃষ্টিপাতের জন্য সেখানে গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত। তাহলে অতি অবশ্যই অশোক, রুদ্রদামন এবং স্কন্দগুপ্ত এই 3 জনের নাম অতি অবশ্যই তোমরা মনে রাখবে। কেমন? পরে প্রশ্ন, প্রাচীন ভারতে প্রথম সতীদাহ প্রথার কথা আমরা জানতে পারি কোন শিলালিপি থেকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রথম সতীদাহ প্রথার কথা আমরা জানতে পারি এরান শিলালিপি থেকে। কেমন? এরান শিলালিপি থেকে। পরে প্রশ্ন, প্রাচীন ভারতের সবথেকে বড় 5 মার্ক মুদ্রার খনি কোথায় ছিল? উত্তর অমরাবতীতে। তো 5 মার্ক বলতে এই 5 মার্কগুলো কখনো কখনো গোল আকারে হতো, কখনো কখনো চৌকোস আকারের হতো, কখনো কখনো পঞ্চভুজ আকারের হতো, এইরকম। তো এই যে মুদ্রাগুলি ছিল এগুলোকে 5 মুদ্রা প্রাচীন যুগে বলা হতো। কেমন? তার শেপগুলো এইরকম আকৃতি ছিল। পরে অবশ্যই এই মুদ্রাগুলোকে গোল বা রাউন্ড আকৃতিতে আনা হয়েছিল। তো এই মুদ্রাগুলিকে বলা হতো 5 মার্ক মুদ্রা। এগুলি বেশিতে হচ্ছে অমরাবতীতে প্রথম প্রচলিত হয়েছিল 5 মার্ক মুদ্রা। এগুলি সিন্ধু সভ্যতায় পাওয়া গিয়েছিল। পরে প্রাচীন ভারতে কে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন? এটা অনেকবার দিয়েছি, মনে রাখবে তবু, ভীম কোদফিসেস। তারপরে কারসাপন, পুরাণ, ধরন এবং শতমান এগুলি কি জাতীয় মুদ্রা? অতি অবশ্যই এগুলি ছিল 5 মার্ক মুদ্রা। কারসাপন, পুরাণ, ধরন এবং শতমান। পরে প্রাচীন যুগে পারস্যের খাঁটি সোনার মুদ্রার নাম কি ছিল? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। উত্তর হচ্ছে ডেরিক। ডেরিক ছিল প্রাচীন পারস্যের খাঁটি সোনার মুদ্রা। সেইটাকে অনুকরণ করে আমাদের ভারতে অতি অবশ্যই শক শাসকরা নির্মাণ করেছিলেন। তারপরে কোষ প্রবেশ্য কি? এটা হচ্ছে আনকমন প্রশ্ন, কিন্তু মনে রাখতে হবে কোষ প্রবেশ্য কি। মৌর্য যুগের টাঁকশালে তৈরি করা মুদ্রার নাম ছিল কোষ প্রবেশ্য। কেমন? পরে প্রশ্ন, কোন শাসকের মুদ্রাতে পাখিদের মধ্যে পেঁচার ছবি পাওয়া যায়? উত্তর মিনান্দারের মুদ্রাতে পেঁচার ছবির মুদ্রা পাওয়া যায়। তো প্রসঙ্গক্রমে বলে রাখি, আগের বারে একটা সেটে পরীক্ষা পড়েছিল যে লক্ষ্মীদেবী এবং তাকে দুদিক থেকে একজন পদ্মাসনা লক্ষ্মীদেবী এবং তাকে দুদিক থেকে অতি অবশ্যই হাতির সুঁড় দ্বারা বর্ষণ করছে। এই মুদ্রাগুলো অতি অবশ্যই কোন যুগে পাওয়া গিয়েছিল? অতি অবশ্যই মনে রাখবে গুপ্ত যুগে। কেমন? ধনলক্ষ্মী বলা হতো সেই মুদ্রাটা, অতি অবশ্যই আমাদের প্রিভিয়াস ইয়ারে সেটে পড়েছিল। সেই জন্যই আমি এই পেঁচার ছবি সম্পর্কিত যে মুদ্রা, স্বর্ণ মুদ্রা অবশ্যই মিনান্দারের, সেটা উল্লেখ করেছি।
পরে কুষাণ যুগে খাঁটি স্বর্ণমুদ্রার নাম কি ছিল? দিনার। কেমন? তারপরে গুপ্ত যুগে প্রথম মুদ্রার খনি পাওয়া যায় কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো ঠোকানো প্রশ্ন। গুপ্ত যুগে প্রথম মুদ্রার খনি পাওয়া গেছে কলকাতার কালীঘাট থেকে, অর্থাৎ আমাদের কলকাতার কালীঘাটে গুপ্ত যুগের প্রথম মুদ্রার খনি। তারপর গুপ্ত যুগে কোন সম্রাট সব থেকে বেশি স্বর্ণ মুদ্রা জারি করেছিলেন? উত্তর প্রথম কুমারগুপ্ত। তিনি প্রায় 1395টি মুদ্রা একসঙ্গে প্রবর্তন করেছিলেন। এগুলি পাওয়া গিয়েছিল সাঁতরা থেকে, অর্থাৎ মহারাষ্ট্রের সাঁতরা জায়গা থেকে। পরে প্রশ্ন, কোন প্রতিহার রাজ আদি বড়াও উপাধি গ্রহণ করেছিলেন? উত্তর প্রতিহার রাজ ভোজ আদি বড়াও উপাধি গ্রহণ করেছিলেন। পরে হিজরি সালের গণনা কবে শুরু হয়েছিল? উত্তর 622 খ্রিস্টাব্দে হিজরি সালের গণনা শুরু হয়েছিল। পরে প্রশ্ন, কে কখন পরম ভাগবত উপাধি গ্রহণ করেছিলেন? উত্তর বাংলার সেন রাজা লক্ষণ সেন। তিনি বাংলায় লক্ষণাব্দের প্রবর্তনের পর পরম ভাগবত উপাধি গ্রহণ করেছিলেন। তো এই রকমই আরেকটা উপাধি হচ্ছে পরম সৌগত উপাধি কে গ্রহণ করেছিলেন? উত্তর রাজ্যবর্ধন। তো রাজ্যবর্ধন যখন সিংহাসনে বসেন, প্রভাকর বর্ধনের 2 পুত্র এবং 1 কন্যা, 2 পুত্র হচ্ছে রাজ্যবর্ধন এবং হর্ষবর্ধন, আর কন্যা ছিলেন রাজশ্রী, অতি অবশ্যই জানা আছে তোমাদের। তো সেই রাজ্যবর্ধন সিংহাসনে বসার পর পরম সৌগত উপাধি গ্রহণ করেছিলেন। এই দুটো থেকে একটা বেশিরভাগ পড়ে, এই পরম সৌগত আর পরম ভাগবত, দুটো জায়গা মনে রাখবে। পরম সৌগত হচ্ছে রাজ্যবর্ধন, আর পরম ভাগবত অতি অবশ্যই লক্ষণ সেন, সেন বংশের রাজা লক্ষণ সেন। পরে ইউরেনিয়াম ডেটিং এর জনককে? উত্তর জন বিউরি। কার্বন ডেটিং এর জনককে? বিলার্ড লিব্বি হচ্ছেন কার্বন ডেটিং এর জনক, যার মাধ্যমে আমাদের সময় গণনা আমরা অতি অবশ্যই প্রত্নতাত্ত্বিক যুগের সময় গণনা করার জন্য এই ইউরেনিয়াম ডেটিং এবং কার্বন ডেটিং ব্যবহার করা হয়ে থাকে। পরে প্রশ্ন, ভারতের প্রাগ ইতিহাসের জনক কাকে বলে? উত্তর ভারতের প্রাগ ইতিহাসের জনক হচ্ছে রবার্ট বুশ ফ্রুট। পরে প্রশ্ন, মানব জাতিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি? উত্তর, এটা আমি আগের ভিডিওতেও দিয়েছি, তবুও তোমাদেরকে একটু মনে করে দিচ্ছি কারণ সামনে পরীক্ষা। হোমো হ্যাবিলিয়াস দক্ষ মানুষ, হোমো ইরেক্টাস দণ্ডায়মান মানুষ এবং হোমো সেপিয়েন্স বুদ্ধিমান মানুষ। তো আমরা হচ্ছে সেই হোমো সেপিয়েন্সের বংশধরের অংশ। পরে ভারতে প্রথম মানব শিশুর কঙ্কাল কোথায় এবং কবে আবিষ্কৃত হয়েছে? খুব রেয়ার প্রশ্ন এটি। তো 2001 সালে অক্টোবর মাসে তামিলনাড়ুর অদৈ অঞ্চলেতে প্রথম মানব শিশুর কঙ্কাল আবিষ্কার হয়েছে। মানে প্রাচীন যুগে মানব শিশুর কঙ্কালটা আবিষ্কৃত হয়েছে অতি অবশ্যই তামিলনাড়ুর অদৈ অঞ্চলে। তারপরে প্রশ্ন, ভারতে উট পাখির ডিমের হদিস আমরা প্রথম কবে এবং কোথায় পেয়েছি তথ্যটা? উত্তর 1860 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের বান্দা জেলার কেন নদীর তটে। তো সালটা অতি অবশ্যই মনে রাখবে, 1860 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের বান্দা জেলা এবং কেন নদী বলে একটা নদী আছে, সেই নদীর কিনারায় উট পাখির প্রথম ডিমের হদিস। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে ভারতে অস্ট্রিচ বা উট পাখি প্রাচীন যুগেতে মানে বিদ্যমান ছিল। পরে ভারতে প্রাচীনতম চুল্লির অবশেষ প্রথম কোথায় পাওয়া গেছে? উত্তর অন্ধ্রপ্রদেশের কর্নুল জেলার বিলাসুরগাম থেকে। পরে প্রশ্ন, নবপ্রস্তর যুগে বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? এটা এবারে অতি অবশ্যই একাদশ পড়েছিল। নবপ্রস্তর যুগের বিপ্লব ঐতিহাসিক গর্ডন চাইল্ড, তিনি নবপ্রস্তর যুগের বিপ্লব কথাটি প্রথম পৃথিবীর বুকে প্রবর্তন করেছিলেন। পরে মেহেরগড় সভ্যতায় কে কবে প্রথম প্রত্নতাত্ত্বিক খনন কার্য করেছিলেন? উত্তর 1975 খ্রিস্টাব্দে জ্যাঁ ফ্রাঁসোয়া জারিজ, ফরাসি প্রত্নতত্ত্ববিদ, তিনি প্রথম মেহেরগড় সভ্যতার প্রত্নতাত্ত্বিক খনন কার্য করেন। পরে 1975 খ্রিস্টাব্দে পরে প্রশ্ন, মালিকের সাথে কুকুরের কবর দেওয়া সাক্ষ্য, মানে মালিক আছে এবং তার সঙ্গে কুকুর দুজনেরই উভয়ভাবে কবর দেওয়ার সাক্ষ্য আমরা কোথায় প্রথম পেয়েছি বা পাই? অর্থাৎ উত্তর হচ্ছে বুরজাহামে। কেমন? বুরজাহামেতে মালিকের সঙ্গে অতি অবশ্যই কুকুরের একটা যে সমাধি সেটা পাওয়া গেছে কবরে। পরে নবপ্রস্তর যুগে কোথায় বয়স্কদের শুয়ে এবং বাচ্চাদের জারের মধ্যে রেখে কবর দেওয়া হতো? নবপ্রস্তর যুগে এটা একটা পদ্ধতি ছিল যে বয়স্করা শুয়ে থাকবে এবং বাচ্চারা যদি মারা যায় তাদের জারের মধ্যে রেখে কবর দেওয়া হতো। এটা কোথায় পাওয়া গেছে? এটা ব্রহ্মগিরিতে। কেমন? ব্রহ্মগিরিতে।
পরে প্রশ্ন, কোথায় নিত্যরত মানব সম্প্রদায়, শিকাররত লোক এবং পশুর 29টি প্রজাতির চিত্র অঙ্কিত আছে? উত্তর ভীমবেটকায়। তো ভীমবেটকায় আমরা ক্লাস 6 বা 7-এতে একটু পড়েছি, তারপরে মোটামুটি সেইভাবে অতি অবশ্যই 9-10 সেইভাবে পাই না, গ্র্যাজুয়েশনেও সেই রকম পাই না। তো যেহেতু অনার্সের পড়তে গেলে সেই জায়গাটায় অতি অবশ্যই জানতে হবে যে নিত্যরত মানব সম্প্রদায়, শিকাররত লোক এবং পশুর 29টি প্রজাতির চিত্র কোথায় পাওয়া গেছে? না ভীমবেটকাতে, মধ্যপ্রদেশে। সিন্ধু সভ্যতার সবচেয়ে প্রাচীনতম স্ত্রী মূর্তি কোথায় পাওয়া গেছে? মেহেরগড়েতে, সব থেকে প্রাচীন যে স্ত্রী মূর্তিটি। সিন্ধু সভ্যতার কেন্দ্র কোটদিজি আবিষ্কার এবং উৎখনন কে করেছিলেন? উত্তর ফজল আহমেদ, তিনি প্রথম উৎখনন করেছিলেন। পরে মহেঞ্জোদারো অ্যান্ড দ্য ইন্দুস সিভিলাইজেশন গ্রন্থের লেখক কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। স্যার জন মার্শাল, মহেঞ্জোদারো এবং ইন্দুস সিভিলাইজেশন গ্রন্থের লেখক। তো মহেঞ্জোদারো আর মার্শালের, মহেঞ্জোদারোর একটু যদি তোমরা জানার চেষ্টা করো সহজে মনে রাখার জন্য, যদি মহেঞ্জোদারোর এবং মার্শালের মনে রাখতে পারো তাহলে তোমাদের সহজেই মনে হয়ে যাবে যে মহেঞ্জোদারো অ্যান্ড দ্য হিন্দু সিভিলাইজেশন গ্রন্থের লেখক কে? না স্যার জন মার্শাল। তো মহেঞ্জোদারো এবং মার্শাল এই কথা দুটো খুব কমন আছে। পরে প্রশ্ন, সিভিলাইজেশন অফ দ্য ইন্দুস ভ্যালি অ্যান্ড দ্য বিয়ন্ড এই বিখ্যাত গ্রন্থটির লেখক কে? মার্টিমার হুইলার। কেমন? এটা একটা অতি অবশ্যই তোমাদের সেটে আসার প্রশ্নের মধ্যেই। পরে প্রশ্ন, হরপ্পা সভ্যতার সর্বাধিক মাত্রায় স্বর্ণমুদ্রা পাওয়া গেছে কোন কেন্দ্র থেকে? হরপ্পা সভ্যতার সবথেকে বেশি স্বর্ণমুদ্রা পাওয়া গেছে মান্ডি, উত্তরপ্রদেশের মান্ডি প্রদেশ থেকে। মান্ডি হচ্ছে উত্তরপ্রদেশে, আরেকটা অঞ্চল আছে মান্ড কিন্তু উত্তর ভারতের উত্তর দিকে অবস্থিত। মান্ড একটা জায়গা যেটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান লাগোয়াতে অবস্থিত, সেটা হচ্ছে মান্ড, আর মান্ডি হচ্ছে উত্তরপ্রদেশ। পরে প্রশ্ন, হরপ্পা উত্তর সময়কালে সবচেয়ে বড় কবরস্থান কোথায় আবিষ্কৃত হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এখানে কতগুলি কবর পাওয়া গেছে, মানে হরপ্পা সভ্যতার উত্তরে অর্থাৎ হরপ্পা সভ্যতার পরবর্তী সময়ে সব থেকে বড় কবরখানা যেটা পাওয়া গেছে, এটা দেখবে সেটা এসে যেতে পারে এবারে, তো মনে হয়, কারণ এই প্রশ্নটা খুবই রেয়ার কোশ্চেন। তো উত্তর সানাউলিতে, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত, এবং এখানে একসঙ্গে 116টি কবর আছে, এবং এই 116টি কবরেতে 124টি সম্ভবত মৃতদেহ রাখা আছে। পরে প্রশ্ন, হরপ্পা সভ্যতার উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমতম স্থানগুলি কী কী? এক ঝলকে অতি অবশ্যই তোমাদেরকে এটা মনে রেখে দিতেই হবে যেহেতু ইতিহাসের ছাত্র। উত্তর দিকে সর্তুঘাই, দক্ষিণ দিকে হচ্ছে দাইমাবাদ, পূর্ব দিকে সুতকাজেন্দর এবং পশ্চিম দিকে সুতকাজেন্দর এবং পূর্ব দিকে আলমগীরপুর হচ্ছে। তো অতি অবশ্যই এইগুলো মনে রাখতেই হবে তোমাদেরকে। পরে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা যুগলের একসঙ্গে সমাধি পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোথায়? উত্তর হচ্ছে রাখিগাড়ি বা রাখিগড়ি নামক ক্ষেত্রতে। পরে প্রশ্ন, হরপ্পা সভ্যতার শব্দগুলি রাখার জন্য কাঠের যে বাক্স ছিল সেগুলি কি কাঠ দিয়ে তৈরি ছিল? অতি অবশ্যই আমি যেবার সেট কোয়ালিফাই করেছিলাম সেখানে এই প্রশ্নটাই ছিল যে হরপ্পা সভ্যতার শব্দগুলি যে কফিনে রাখা হতো সেই কফিনের কাঠ কী দিয়ে তৈরি ছিল? উত্তর দেবদারু কাঠ দিয়ে সেই বাক্সগুলি কফিনগুলির তৈরি হতো। লাস্ট প্রশ্ন আজকের, কার্পাস বস্ত্র তৈরির কারখানার প্রাচীনতম সাক্ষ্য আমরা কোথায় পেয়েছি বা কোথায় মিলেছে? উত্তর মহেঞ্জোদারো। তো যাই হোক, আশা করি তোমাদের খুব ভালো লাগবে নতুন তথ্য দিতে পারার জন্য। যারা নতুন আছে অবশ্যই আবার বলছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা আমার পুরনো ছাত্র আছে তোমরা অতি অবশ্যই লাইক দিবে, আর যদি তোমাদের আরও কিছু জানা থাকে তোমরা অতি অবশ্যই কমেন্ট করবে। ওকে, আজ এই পর্যন্ত। আর যারা সাবস্ক্রাইব করে রাখো নি, যদি করে রাখো তোমরা পরবর্তী আবার যে ভিডিওটা সামনে শনিবার রবিবারের মধ্যে আনবো সেটা তোমাদের নোটিফিকেশান আসবে না, সেই জন্যই তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বেশি বেশি করে। ওকে, আজ এই পর্যন্ত, বাই।